রবীন্দ্রনাথ ঠাকুর জীবন ও কর্ম। প্রথম অধ্যায় জন্ম ও শৈশব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ৭ই মে ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান। ঠাকুর পরিবার ছিল তৎকালীন বাংলার অন্যতম প্রভাবশালী পরিবার। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ও সৃজনশীল। দ্বিতীয় অধ্যায় শিক্ষা ও প্রাথমিক জীবন। প্রথাগত বিদ্যালয়ের নিয়মকানুনের প্রতি তার অনাগ্রহ ছিল, তাই তিনি মূলত গৃহশিক্ষক ও পরিবারের তত্ত্বাবধানে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই তিনি সংস্কৃত, বাংলা, ইংরেজি এবং বিভিন্ন ইউরোপীয় ভাষার প্রতি আগ্রহী ছিলেন। তার গৃহশিক্ষকরা তাকে সাহিত্য, সঙ্গীত ও দর্শন শেখানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্বশিক্ষিত হওয়ার জন্য উৎসাহিত করতেন। রবীন্দ্রনাথ প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হন, কিন্তু সেখানে মন বসাতে না পারায় সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করা হয়, কিন্তু তাতেও তিনি দীর্ঘদিন থাকেননি। আনুষ্ঠানিক বিদ্যালয়ের পরিবর্তে তিনি নিজ উদ্যোগে পড়াশোনা করতে থাকেন। পরবর্তীতে ১৮৭৮ সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হয় আইন পড়ার জন্য। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন, কিন্তু আইন পড়ায় তার কোনো আগ্রহ ছিল না, বরং তিনি সাহিত্যের প্রতি অধিক আকৃষ্ট ছিলেন। তাই কিছুদিনের মধ্যেই তিনি পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসেন এবং সাহিত্যের চর্চা শুরু করেন। তৃতীয় অধ্যায় সাহিত্য জীবন। রবীন্দ্রনাথের সাহিত্য জীবন শুরু হয় অল্প বয়সেই। ১৮৭৪ সালে মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর ক্রমশ তিনি কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনায় আত্মনিয়োগ করেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে গীতাঞ্জলি ১৯১০, গোরা ১৯১০, ঘরে বাইরে ১৯১৬, রবীন্দ্রসঙ্গীত। চতুর্থ অধ্যায় নোবেল পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম এশীয় যিনি এই সম্মান অর্জন করেন। এরপর তিনি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন। পঞ্চম অধ্যায় শিক্ষা ও শান্তিনিকেতন প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ ১৯০১ সালে বোলপুরে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তিনি শিক্ষা ব্যবস্থায় স্বাধীন চিন্তাধারা ও সৃজনশীলতার গুরুত্ব প্রদান করেন। তার মতে শিক্ষাকে অবশ্যই মুক্তভাবে বিকশিত হতে দিতে হবে এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংযোগ রাখতে হবে। তিনি মনে করতেন শিক্ষা শুধু বই পড়া নয়, এটি মানুষের সৃজনশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটানোর একটি মাধ্যম। তাই শান্তিনিকেতনের পাঠ্যক্রমে পাঠ্য বইয়ের পাশাপাশি শিল্প, সঙ্গীত, নাটক এবং প্রকৃতির সঙ্গে মিশে শেখার ব্যবস্থা ছিল। ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দর্শন ও সমাজসেবা। তিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছেন এবং ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড খেতাব ফিরিয়ে দেন। তিনি মানবতা, স্বাধীনতা ও জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। সপ্তম অধ্যায় সঙ্গীত ও চিত্রকলা। রবীন্দ্রনাথ প্রায় ২,২০০ এর অধিক গান রচনা করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অষ্টম অধ্যায় শেষ জীবন ও মৃত্যু। ১৯৪১ সালের ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পরলোক গমন করেন। উপসংহার: রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা নয়, বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্য, সঙ্গীত, দর্শন ও সমাজভাবনা আজও মানুষের অনুপ্রেরণার উৎস।